ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আজকে জাতীয় সংসদ ও গণভোটের নির্বাচন হচ্ছে, তার মধ্যেও আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটি হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে চুক্তি করেছে। সেখানে আপনারা জানেন যে এই চুক্তিটি হয়েছে এই নির্বাচনের ঠিক 3 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তিটি করেছে। এই চুক্তির একটি অংশ যুক্তরাষ্ট্র সরকার প্রকাশ করেছে এবং সেইখানে দেখা যাচ্ছে বা বাংলাদেশের বিশ্লেষকরা ওই চুক্তিটি পর্যালোচনা করে বলছেন যে এখানে এমন কোনো কিছু কিছু বিষয় যুক্ত করা হয়েছে যেটি বাংলাদেশের জন্য বা পরবর্তী সরকারের জন্য সেটি আসলে বেশ চাপ সৃষ্টি করবে। সেখানে রয়েছে যে বাংলাদেশ অন্য কোন দেশের সাথে কী ধরনের চুক্তি করতে পারবে কি পারবে না, বাংলাদেশকে আর কি ধরনের পণ্যে যুক্তরাষ্ট্রকে ছাড় দিতে হবে, বিমা পরিস্থিতি কেমন হবে, এই সমস্ত বেশ কিছু বিষয় সেখানে রয়েছে যেগুলো এই চুক্তির আগে বাংলাদেশের সরকার অথবা বাণিজ্য মন্ত্রণালয় যারা এই চুক্তি নিয়ে কাজ করছিল তারা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এরকম একটি কথা বলে এর কোনো কিছুই জনগণকে জানায়নি। কিন্তু চুক্তি হওয়ার পরপরই দেখা গেছে যুক্তরাষ্ট্র সেটি প্রকাশ করেছে এবং এখন দেখা যাচ্ছে যে এই চুক্তি অনেকটা বলা যায় একতরফা। আসলে এই চুক্তিতে কি রয়েছে এবং বাংলাদেশ সেখানে কিভাবে এগুলো মানে শর্তযুক্ত হলো বা বাংলাদেশের জন্য কী ধরনের চাপ সৃষ্টি হবে তাই নিয়ে টিভিএসে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাসেম। আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে চুক্তির ভেতরে কি কি রয়েছে। জনাব আবুল কাসেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি আপনি বলেছেন যে বাংলাদেশ এই চুক্তিতে এমন কিছু পদক্ষেপ বা কিছু শর্তেও মেনে চুক্তিটি করেছে যেখানে পরবর্তীতে বাংলাদেশ রাশিয়া, চীন বা এই ধরনের আরও কিছু বড় দেশ যাদের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করতে গেলে বা দ্বিপাক্ষিক চুক্তি করতে তারা পারবে না, বা যদি করতে হয় তাহলে বাংলাদেশের শুল্কটা ঠিক আগের জায়গায় যেটা শুরুর দিকে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করার সময় হয়েছিল 37%, সেখানে গিয়ে দাঁড়াবে। আসলে চুক্তির মধ্যে কি আছে বা এই শর্তগুলো বাংলাদেশ কেন মানতে গেল? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ কেন মানতে গেল এই প্রশ্নের আসলে অ্যান্সার এই চুক্তির নেগোসিয়েশনের সাথে যারা ছিল, ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, তারা বলতে পারবেন। বাংলাদেশ কেন মানল সেটার অ্যান্সার আমরা হয়তো দিতে পারবো না। কারণ তবে আপনি আপনার বক্তব্যে বলছেন যে বাংলাদেশ একটা চাপে পড়বে। এটা শুধু হচ্ছে চাপের বিষয় না, এটা হচ্ছে একটা সার্বভৌমত্বের বিষয় এবং হচ্ছে আপনার সার্বভৌমত্বের বিষয় এই সেন্সে যে আপনার এই চুক্তিতে একটা ক্লজ আছে যে বাংলাদেশ কোনো নন ইকোনমিক হচ্ছে মার্কেটের সাথে কোনো ধরনের এফটিএ বা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করতে পারবে না। এখানে নন ইকোনমিক মার্কেট বলতে হচ্ছে যুক্তরাষ্ট্র তারা 12টা দেশকে চিহ্নিত করেছে, যেখানে হচ্ছে চীন আছে, রাশিয়া আছে, বেলারুশ আছে, ভিয়েতনাম আছে, আজারবাইজান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই ধরনের দেশ রয়েছে। তো যাদের সাথে হচ্ছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বেশ ভালো, এবং আপনি জানেন যে চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক অনেক ভালো। চীনের সাথে সরকার এফটিএ করার একটা উদ্যোগ, সেটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল, এই সরকারও সেটাকে সামনে আগায় নিছে। এবং পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যিক ব্লক যেটা রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আরসেপের মাধ্যমে যেটা হয়েছে, সেখানেও হচ্ছে চীন রয়েছে। এবং এই ইউনূস সরকার আসার পরে কিন্তু বাংলাদেশ আরসেপের মেম্বার হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে লেটার অফ ইন্টেন্ট দিয়েছে, চিঠি দিয়েছে। তো আরসেপের মেম্বার হতে গেলে একটা শর্ত হলো যে আরসেপভুক্ত সকল দেশের সাথে বাংলাদেশের ইন্ডিভিজুয়াল চুক্তি করতে হবে। তার মানে চীনের সঙ্গেও চুক্তি, যেহেতু সেখানে চীন আছে তো চীনের সাথে চুক্তি করতে হবে। কিন্তু আমেরিকার সাথে আমরা এই চুক্তিতে কথা দিয়েছি যে আমরা এই আমেরিকা যাদেরকে নন ইকোনমি মার্কেট হিসেবে ট্রিট করেছে, আমরা তাদের সাথে কোনো চুক্তি করব না। তো তার মানে হচ্ছে বাংলাদেশ করতে পারবে না। এখন দেখেন যে বিশ্বে এখন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় অর্থনীতি, এরপরে হচ্ছে চীনের অবস্থান। চীনে হচ্ছে প্রায় 150 কোটি মানুষের বাজার এবং তাদের পার ক্যাপিটা ইনকাম এবং এক্সপেন্ডিচার কিন্তু দিন দিন বাড়তেছে। আপনি যদি 15 বছর পরে বা 20 বছর পরের কথা চিন্তা করেন, এই 150 কোটি মানুষ যখন তাদের পার ক্যাপিটা ইনকাম যদি ডাবল বা 3 গুণ হয়, তখন চীনের বাজারটা হচ্ছে কত বড় বাজার হবে। এবং সেই বাজারে যদি ঢোকার জন্য আপনি যদি এফটিএ না করতে পারেন, কোনো প্রেফারেন্সিয়াল এগ্রিমেন্ট না করতে পারেন বা অন্য কোনো এগ্রিমেন্ট না করতে পারেন, তাহলে হচ্ছে এতে আপনার সার্বভৌমত্ব নষ্ট হবে কিনা, যে আপনি কোন দেশের সাথে কি চুক্তি করবেন কি করবেন না, সেটা হচ্ছে আরেকটা দেশের সাথে চুক্তি করে আপনি হচ্ছে সীমিত করে ফেললেন।
এই একটা বিষয়। আমি গতকাল একজন এক্সপার্ট আমাকে যেটা বলেছেন, তিনি হচ্ছে ট্রেড বিষয়ে খুবই এক্সপার্ট সরকারের কর্মকর্তা ছিলেন। তিনি যেটা বলছেন যে যুক্তরাষ্ট্রর সাথে এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র আমাদেরকে যেটুকু ছাড় দিয়েছে, এটাকে হচ্ছে যে একটা ব্লেজার খুলে যুক্তরাষ্ট্র একটা জ্যাকেট পরেছে। যুক্তরাষ্ট্র এই সামান্যটুকু ছাড় দিয়েছে আচ্ছা, বাংলাদেশকে, যে আপনার 20% থেকে 19% হয়েছে, এবং আমেরিকার কটন এবং ম্যানমেড ফাইবার ইম্পোর্ট করে আমরা যে তৈরি পোশাকটা এক্সপোর্ট করবো আমেরিকায়, সেখানে রেসিপ্রোকাল ট্যারিফ থাকবে না, কিন্তু আগের যে 15.5% ট্যারিফ আছে সেটা থাকবে। অন্যদিকে হচ্ছে যে আমরা হলো যুক্তরাষ্ট্রের জন্য সমস্ত জামা কাপড় খুলে দিয়েছি। ঠিক এই কথাটাই উনি হচ্ছে আমাকে বলছেন। আপনি যদি দেখেন যে ইউএসটিআর যে 32 পৃষ্ঠার চুক্তির কপি রিলিজ করছে, সেখানে বাংলাদেশ পাইছে এরকম হচ্ছে ছোট্ট একটা প্যারা আছে যে বাংলাদেশের রেসিপ্রোকাল ট্যারিফ 19% হবে, এবং ইউএস কটন এবং ম্যানমেড ফাইবার থেকে যে পোশাকটা তৈরি করা হবে সেটা আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে রেসিপ্রোকাল ডিউটি জিরো হবে। এটা কিন্তু এখনও হয় নাই, এটা হবে, এটা হচ্ছে কমিটমেন্ট। আর বাকি পুরাটাই বাংলাদেশ আমেরিকাকে কি দিবে সেই বিষয়ে এই 32 পৃষ্ঠার পুরোটা। হ্যাঁ, আমি আপনার স্টোরির মধ্যে একটা জায়গায় আপনি উল্লেখ করেছেন যে আগামী 15 বছরে $15 বিলিয়ন কৃষি পণ্য আমদানি করার প্রতিশ্রুতি এই চুক্তির মধ্যে রয়েছে। দেখেন যে আমদানি এটা হচ্ছে ওয়ান টাইম, যে ঠিক আছে সরকার কষ্ট করে হচ্ছে কৃষি পণ্য হচ্ছে আপনার ইম্পোর্ট করবে, হয়তো 15 বছর ইম্পোর্ট করলো, 15 কিন্তু বছর। আগামী 15 বছরে কি বাংলাদেশের কৃষি খাতে এই ডেভেলপমেন্ট হবে না, যে আমাদের এগুলোর আমদানি? হ্যাঁ, সেটা হতে পারে। তারপরেও ধরুন যে আমাদের দেশে কিছু কৃষি পণ্য হয় না, যেমন গম কম হয় চাহিদার তুলনায়, সয়াবিন আমাদের এখানে হয় না, আমরা হচ্ছে সুগার ইম্পোর্ট করি, যদিও আমেরিকা থেকে আমদানি ব্যয় অনেক বেশি। তো তারপরেও সেটা হয় 15 বছর পরে এই কমিটমেন্টটা শেষ হবে। কিন্তু যে কমিটমেন্টটা শেষ হবে না, যেমন আমি যেটা বললাম যে এইসব দেশের সাথে বাংলাদেশ কোনো চুক্তি করতে পারবে না। আরেকটা ক্লজ আছে ইনভেস্টমেন্টের মধ্যে, আপনি হচ্ছে খেয়াল করেন যে তৃতীয় কোনো দেশের বিনিয়োগ যদি বাংলাদেশে হয়, এবং সেই কোম্পানি ধরুন যে চীন বা অন্য একটা দেশ বাংলাদেশে একটা ফ্যাক্টরি করলো, এই কোম্পানি যখন আমেরিকা বা অন্য দেশে তার পণ্যটা এক্সপোর্ট করবে, এখানে শব্দটা আছে মার্কেট রেটের চেয়ে যদি কম মূল্যে এক্সপোর্ট করে, আচ্ছা, এবং তাতে যদি আমেরিকান কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়, মানে বাংলাদেশের এই কোম্পানির পণ্যের সাথে যদি আমেরিকার কোনো কোম্পানির পণ্যের কম্পিটিশন না করতে পারে প্রাইসের কারণে, তাহলে আমেরিকা এই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। দ্যাট মিন্স যে আপনার যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নে রপ্তানির জন্য বাংলাদেশে যেহেতু লেবার প্রাইস কম, এখানে হচ্ছে প্রোডাকশন কস্ট কম হবে, স্বাভাবিকভাবেই কিন্তু অনেক কম মূল্যে আমেরিকার কোম্পানি যে দামে এক্সপোর্ট করবে তার চেয়ে কম দামে এরা এক্সপোর্ট করতে পারবে। এতে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশে যে বিদেশি বিনিয়োগটা আসলো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তাহলে বাংলাদেশে কি বিদেশি বিনিয়োগ আসবে? না, এটা নিঃসন্দেহে নিরুৎসাহিত হওয়ার কথা। এবং এই চুক্তিতে এটা আছে যে আমাদের এনার্জি, ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স, পাওয়ার, এসব সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে আমেরিকান কোম্পানি যদি বিনিয়োগ করতে আসে, তাহলে সরকার বাংলাদেশে একটা কোম্পানিকে যে ধরনের সুযোগ সুবিধা দিবে তার চেয়ে কোনো সুযোগ সুবিধাই আমেরিকা কোম্পানিকে কম দেওয়া যাবে না। মানে বাংলাদেশের একজন ব্যবসায়ীর সরকার যে সুবিধা দেবে তাকেও ওই সুবিধাটা দিতে হবে, আমেরিকাকেও এই সুবিধাটা দিতে হবে। এখন বাংলাদেশে ধরুন যে আপনি সরকার হয়তো একটা সেক্টরে আমাদের লোকাল ইনভেস্টরদের এনকারেজ করার জন্য তাদের হচ্ছে একটু কম মূল্যে জমি দিতে পারে। হ্যাঁ, আমরা দেখি কর অবকাশ সুবিধাও দিয়ে থাকে। হ্যাঁ, কিন্তু আপনার তাহলে আমেরিকান কোম্পানিকেও সেম সুবিধা দিতে হবে, আমেরিকান কোম্পানিকে আপনি এর চেয়ে কম সুবিধা দিতে পারবেন না। এমনকি বাংলাদেশের কোনো স্টেট ওন এন্টারপ্রাইজ, কমার্শিয়াল স্টেট ওন এন্টারপ্রাইজকে সরকার সাবসিডি দিতে পারবে না যদি এই সাবসিডির কারণে আমেরিকান কোনো কোম্পানি বাংলাদেশে ওই পণ্য এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হয়। মানে বাংলাদেশের সরকারের একটা কোম্পানিকে সাবসিডি দেওয়ার কারণে যদি এই কোম্পানির উৎপাদিত পণ্যের দাম বাংলাদেশে একটু কম হয়, এবং আমেরিকান কোম্পানি যদি এর চেয়ে এই দামে বা এর চেয়ে কম দামে যদি বাংলাদেশে এক্সপোর্ট না করতে পারে, তাহলে সরকার হচ্ছে সরকারি প্রতিষ্ঠানকেও সাবসিডি দিতে পারবে না। এই ধরনের হচ্ছে শর্ত এই চুক্তির মধ্যে রয়েছে। আপনার কথা থেকে বুঝলাম যে বেশ কিছু শর্ত রয়েছে, যে শর্তগুলো আসলে বাংলাদেশের খুব পক্ষে না। আমি পক্ষে না মানে টোটালি হচ্ছে বিপক্ষে। আমি আপনার কাছ থেকে শেষ কোশ্চেন, আমি এটা একটু বুঝতে চাই। আমরা দেখলাম যে এই রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে এখনো পর্যন্ত অনেক দেশ আমেরিকার সাথে চুক্তি করেনি এবং সেই আলোচনা পর্যায়ে রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত
তাদেরও এখনও চুক্তি হয়নি, তারাও এখনও দর কষাকষি বা আলোচনার মধ্যে রয়েছে। বাংলাদেশও কিন্তু আরও কিছুদিন বাংলাদেশের জন্য সময় ছিল যে তারা চাইলে আরও কিছুদিন আলোচনা করা আর একটু দর কষাকষি করার সুযোগ কিন্তু বাংলাদেশ পেত। ঠিক সেরকম সময় যেখানে বাংলাদেশের এই আজকে নির্বাচন হচ্ছে তার ঠিক 3 দিন আগে এই সরকার যে এই চুক্তিটা করলো, এটাকে কি আপনি একটু তড়িঘড়ি করে করা বা এর মধ্যে কি আপনি কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন? এখানে আমি আপনার এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে আমি একটু বলবো যে এই চুক্তিতে বাংলাদেশের জন্য একটাই লাভ, অনলি ওয়ান লাভ, সেটা হচ্ছে যে আমেরিকা থেকে তুলা আমদানি করে আমরা আমেরিকায় এক্সপোর্ট করলে সেখানে রেসিপ্রোকাল ট্যারিফটা জিরো হবে। এই সুবিধা আমেরিকা আর কোনো দেশকে এখন পর্যন্ত দেয়নি। আচ্ছা। এবং ধরুন যে আপনার ইন্ডিয়া এবং পাকিস্তানের এই সুবিধা নেওয়ার সুযোগও খুব একটা নাই, কারণ তারা নিজেরাই হচ্ছে তুলা উৎপাদন করে এবং তারা হ্যাঁ উৎপাদন করে নিজেরা ব্যবহার করে এবং এক্সপোর্টও করে। ফলে আমেরিকার তুলা এনে তারা এই সুবিধা নিতে গেলে তাদের দেশের কৃষকরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠবে। এটা একটা। তো এবার আপনি যে কোশ্চেনটা করছেন যে এখানে তড়িঘড়ি হলো কিনা, আমি হচ্ছে এক্সপার্টদের সাথে কথা বলেছি, তো তারা বলছেন যে এখানে যথেষ্ট তড়িঘড়ি হয়েছে এবং সরকার তাদের মেয়াদে এই চুক্তিটা করতে চেয়েছে। সেই কারণেই হচ্ছে ইলেকশনের মাত্র 2 দিন আগে, 3 দিন আগে, আমরা যদি আজকে 12 তারিখ 9 তারিখে চুক্তি হয়েছে, মাঝখানে 2 দিন গেছে, এই সময় তারা চুক্তি করেছে। এবং এখানে একটা সন্দেহ তৈরি হয়েছে যে আমাদের সরকার যে বলছিল যে এই চুক্তিটা হচ্ছে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যে কোনো পক্ষ এটা প্রকাশ করতে পারবে না, কিন্তু যুক্তরাষ্ট্র প্রকাশ করার মধ্য দিয়ে এটা কিন্তু হচ্ছে ক্লিয়ার হয়েছে যে এটা আসলে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট না। এবং এই নন ডিসক্লোজারের কথা বলে আমাদের সরকার কিন্তু যারা এই চুক্তির সুবিধাভোগী হবে অথবা যাদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য যারা করেন, এক্সপোর্ট যারা করেন, তাদের সাথেও আলোচনা কিন্তু অনেকটা সীমিত পর্যায়ে করেছে, আলোচনা ফর্মাল কোনো আলোচনা করে নাই। এবং এখানে এক্সপার্টরা যেটা বলছেন যে এই আইন বাস্তবায়ন করা বাংলাদেশের জন্য খুবই খুবই হচ্ছে চ্যালেঞ্জ হবে, এই সেন্সে যে আপনার যুক্তরাষ্ট্রের যে 6000-এর বেশি পণ্যে হচ্ছে শুল্ক কমাইছে বাংলাদেশ। এখানে শুল্ক মানে শুধু হচ্ছে কাস্টমস ডিউটি না, কাস্টমসের সাথে হচ্ছে আপনার সাপ্লিমেন্টারি ডিউটি এবং রেগুলেটরি ডিউটি, এই প্রত্যেকটা ডিউটি হচ্ছে 50% কমিয়ে ফেলছে। এক ঘোষণাতে আমরা আমেরিকা থেকে যেসব পণ্য আনবো, যে 6000-এর বেশি পণ্য, তার প্রত্যেকটা ডিউটি হচ্ছে 50% কমিয়ে ফেলছে। এতে হচ্ছে আমাদের যে রাজস্ব আহরণে একটা বড় ইম্প্যাক্ট পড়বে। কিন্তু আমরা কিন্তু আমেরিকার বাজারে হচ্ছে সারপ্রাইসে হচ্ছে 1000 পণ্যে। আচ্ছা, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এই আইনে এই চুক্তিতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বাস্তবায়নের জন্য বাংলাদেশকে 13টা ইন্টারন্যাশনাল প্রোটোকল এবং এগ্রিমেন্ট সাইন করতে হবে, যেগুলি WTOর যে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস নিয়ে যেসব বিধিবিধান আছে তার বাইরে। এই 13টার প্রত্যেকটাই হচ্ছে WTOর বাইরে। ফলে এগুলি হচ্ছে শুধু তো চুক্তি করলে হবে না, এগুলি হচ্ছে বাস্তবায়ন করতে হবে এবং দেশের ইকোনমিকে কিন্তু এটার সাথে হচ্ছে অ্যাডাপ্টেশনের প্রয়োজন আছে, সেটা বাংলাদেশের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হবে। এবং একজন এক্সপার্ট বলছে যে এই চুক্তিতে এমন অনেক কিছু আছে যেগুলি বাংলাদেশে এখন যে আইন আছে এসব আইন কানুনের বিরোধী। ফলে বাংলাদেশের এই আইনগুলিকে হচ্ছে পরিবর্তন করতে হবে এবং সেটা পার্লামেন্টে পাশ করতে হবে এবং এটা হচ্ছে রেটিফাই করতে হবে। ফলে তারা মনে করছেন যে এই চুক্তি যেটা এটা একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, ফলে এটা হচ্ছে বাংলাদেশে রেটিফাই করা পরবর্তী সরকারের জন্য যেমন অনেক চ্যালেঞ্জ, দেশের ইকোনমির জন্য, দেশের স্বার্থের জন্যও অনেক ক্ষেত্রে বেশ কয়েকটা দ্বারা দেশের স্বার্থের জন্য হচ্ছে খুবই ক্ষতিকর হবে এবং এটা বাস্তবায়ন করা খুব খুব কঠিন হবে। ধন্যবাদ আবুল কাসেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম যে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে যে চুক্তি করেছে সেটি আসলে আমাদের জন্য কী ধরনের হয়েছে বা কতটা কঠিন। আমরা চাই বিশ্বায়নের প্রেক্ষিতে বা ব্যবসার প্রয়োজনে যে বৈশ্বিক চুক্তিগুলো হবে সেই চুক্তিগুলো সরকার অবশ্যই করবে, কিন্তু সেখানে এরকম কোনো শর্ত সরকার মানবে না বা সরকার সেই ধরনের চুক্তি কিছু করবে না যেখানে দেশের ব্যবসা, অর্থনীতি সব কিছু চাপের মধ্যে পড়ে অথবা কোনো বিশেষ উদ্দেশ্যে কারোর সঙ্গে কোনো চুক্তি সরকার করবে সেটি নয়। অবশ্যই একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে দিয়ে চুক্তিগুলো হবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।